নমস্কার। আমার নতুন এপিসোডে আমার সঙ্গে নতুন অতিথি। তাই আবার একটা কথাই বলতে হয়, অতিথি নতুন কিন্তু তিনি সবার কাছেই পুরনো। টেলিভিশন থেকে বড় পর্দা থেকে ওটিটি সমস্ত জায়গায় তাকে আপনারা দেখেন। আমার অতিথি সোলাঙ্কি। সোলাঙ্কি, তোমার নতুন ছবি আসছে। যখনই কোনো নতুন ছবি আসে আমাদের সবার খুব আনন্দ হয়, যারা বাংলা ছবি ভালোবাসে। তো এই যে রান্নাবাটি নিয়ে বলতে গেলে একটা জিনিস তো বলতেই হয় যে আমরা ছোটবেলা থেকে যেরকম ভাবে খুব শুনেছি, মানে একটা এখন শুনলে ওই লিঙ্গ ভিত্তিক ব্যাপারটা মনে হয় যে বাড়িতে কেউ ছেলেরা রান্নাবাটি করলে বলে কি মেয়েদের মতো রান্নাবাটি খেলিস, বা এই যে ব্যাপারটা কাঁদলে বলতো যে মেয়েদের মতো কাঁদিস না। হয়তো খুব অজান্তেই একটা এইরকম বীজ আমাদের ছোটবেলা থেকে রোপণ করা হয়। আজকে যখন তুমি এরকম একটা এজে এসে একজন সেন্সিটিভ অ্যাক্টর হিসেবে লোকে তোমাকে চেনেন, এই ব্যাপারগুলো কোনো জায়গায় মনে হয় যে সোসাইটির থেকে ছড়াতে ছড়াতে সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যেও ছড়িয়ে রয়েছে? একদমই ভীষণ রকম ওতপ্রোতভাবে। আমরা যদি ছোট থেকেই দেখি আমাদের হিস্ট্রি, মানে হিন্দি সিনেমাতে কি বলবো, হিন্দি সিনেমাতে হ্যারাসমেন্টটাকে তো মোটামুটি লিগালাইজ করে দেওয়ার এবং গ্লোরিফাই করা হয়, গ্লোরিফাইড, ইট হ্যাজ বিন গ্লোরিফাইড সো মাচ। যত ত্যাগ তত বেশি গ্লোরিফিকেশন। মেয়েরা একরকম, মানে দেখো এই সমস্তটাই, লেখা হোক, গান হোক, কবিতা হোক, সিনেমা হোক, এটা তো সোসাইটি একটা রিফ্লেক্ট করেই, মানে তোমার সোসাইটিটা রিফ্লেক্ট করে তো বটেই। কিন্তু তার সাথে আমরা এটাও এক্সপেক্ট করি যে আর্ট আমাদেরকে নতুন একটা জিনিস দেখাবে, নতুন একটা চিন্তার ধারা দেখাবে। সেরকম প্রচুর ছবিও আমাদের হয়েছে, বাংলাতেও হয়েছে, হিন্দিতেও হয়েছে, ইংরেজিতেও হয়েছে। এখন আস্তে আস্তে সেটা একটু 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 করে চেঞ্জ করছে, কিন্তু এটা তো মানে অনস্বীকার্য যে এই ধারণাটা ভীষণ 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 ডিপ রুটেড ইন দ্য সোসাইটি। আর যখন তোমরা অভিনয় করো, এখানে একটা জিনিস তুমি যদি দেখো যে এই যে এইখানে যেটা আমরা দেখছি, এটা সিঙ্গেল ফাদারের গল্প আমরা দেখছি। সিঙ্গেল মাদারের কথা নিয়ে এর আগেও ছবি হয়েছে, সিঙ্গেল ফাদার নিয়েও হয়েছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে যে একটা ব্যাপার না, আমাদের সোসাইটির মধ্যে তুমি নিশ্চয়ই শুনে থাকবে যে এই সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার এই ব্যাপারটাকে মানুষ এখনো যে খুব পজিটিভলি নেন তা নয়। আজকে একটা সম্পর্ককে টানতে না পেরে যখন কোনো একটি মেয়ে বা কেউ সুইসাইড করে, তখন লোকে আহা আহা করে, কিন্তু সে ছেড়ে বেরিয়ে গেলে লোকে তাকে খুব একটা বাঁকা নজরে দেখে এবং সবসময় প্রথম অ্যাডভাইসটা থাকে মানিয়ে নাও, মানিয়ে দেখো, যদি মানিয়ে নিয়ে হয়ে যায়। মানে আমরা না আসলে সব সময় সত্যকে ফেস করতে বোধহয় একটু ভয় পাই। তার কারণ অনেক কনস্ট্রাক্টস থাকে, নিজেদের আনলার্নিং প্রসেসটাই তো খুব ডিফিকাল্ট। মানে ছোট এত বছরের লার্নিংটাকে হঠাৎ একদিনে আনলার্নিং তো করা যায় না। এবং আমার মনে হয় যা মানে এই ধরনের ছবি হয়েছে, সিঙ্গেল ফাদার্সদের নিয়ে ছবি হয়েছে, বাট ভেরি লিমিটেড ইন নাম্বার, বিকজ দেয়ার হ্যাজ বিন ভেরি ফিউ সিঙ্গেল ফাদার্স। সিঙ্গেল মাদার্সের সংখ্যা আমার মনে হয় অনেক বেশি একটা সময়, মানে আমরা যখন বড় হচ্ছে সিঙ্গেল মাদার্স আমরা অনেক বেশি দেখেছি, সিঙ্গেল ফাদার খুবই কম। জেনারেলি যদি ছোটবেলায় বাচ্চা ছোট অবস্থায় যদি তার ওয়াইফ পাস আউট, মানে মারা যায় থাকে বা কোনো কারণে বনিবনা না হয়, জেনারেল টেন্ডেন্সি ইজ টু রিম্যারি, which is fine, which is absolutely fine, and I think that should be the norm. কিন্তু মুশকিলটা হচ্ছে এইগুলো না প্রত্যেকটাই এক একটা চয়েস, যে আমি সিঙ্গেল ফাদার থাকবো কি থাকবো না। সিঙ্গেল ফাদার যে অ্যাকচুয়ালি সিঙ্গেলই থাকতে চায়, সন্তানকে বড় করতে চায়, তারও সারাক্ষণ কানের কাছে ওর একটা মা দরকার, ওর একটা মা দরকার, ওর একটা মা দরকার, সেটা তো তারও একটা প্রবলেম বটেই। মানে আমাদের আমরা বাবা বেবিও দেখেছি। সোসাইটি তো ছেলে মেয়ে নির্বিশেষে পাওয়ার ইকুয়েশনটাকেই শুধু সেট করার চেষ্টা করে, সেটা পুরুষ হোক নারী হোক। এই পাওয়ার ইকুয়েশনটা তো চিরন্তন আর কি, এবং চিরকালীন। এখন চেষ্টা হচ্ছে একটু একটু ভাঙার, বাট ইটস আ লং ওয়ে টু গো। আর আজকে এই সোশ্যাল মিডিয়াতে একটা বিরাট জায়গা দখল করেছে আমাদের জীবনে। মানে আমি না চাইলেও আমার দিকে কিছু না কিছু ধেয়ে আসবে। তো তোমাদের দিকে আরো অনেক বেশি পরিমাণে সবসময় বাঁকা উক্তি এটা ওটা ধেয়ে আসে। তোমার কি মনে হয় যে এই যে পাওয়ার ইকোনমিক্স আর পাওয়ার ইকুয়েশন, এই দুটো জায়গা থেকে এখনো কি ওই জায়গাটা মানে সমাজকে এতটা এখনো তৈরি হয়নি? মানে এটা না একেবারেই হয়নি।
হয়নি, তার কারণ আমি কিন্তু ল্যাক অফ এডুকেশন বলতে পারবো না, এডুকেশনটা অনেকটা বেড়েছে। হ্যাঁ, এডুকেশন তো ওটা এডুকেশন নয়, লিটারেসি আর এডুকেশন তো আলাদা। লিটারেসিটা বেড়েছে, লিটারেসিটা বেড়েছে, এডুকেশনটা বাড়েনি। মানে বেড়েছে, আমার সামহাও আজকাল আরো মনে হয় যে আমরা আরো কিন্তু অ্যাজ আ সোসাইটি একটু রিগ্রেসিভ হয়ে যাচ্ছি, যত দিন যাচ্ছে আরো সোসাইটি রিগ্রেসিভ হয়ে যাচ্ছি। কারণ যে ধরনের কন্টেন্টের বাড়ন্ত হচ্ছে, কোথাও তো একটা বিক্রি হচ্ছে, কোথাও তো একটা টাকাটা সে রোজগার করছে, না হলে সে সেটা আবার দ্বিতীয়বার বানাবে কেন? সোসাইটি রিজেক্ট তো করছে না, সোসাইটি আপলোড করছে। তো যখন আপলোড করছে তাহলে চিন্তাটা এইটা হওয়া উচিত নয় যে ওই সিনেমাটা কেন হিট হলো, এইটা ভাবা উচিত যে এই সিনেমাটা হিট হলো দেখলো কারা। তার মানে একটা বড় সংখ্যক এরা রয়েছে এই সোসাইটিতে, আর এখন তো অনেক ওপেনলি রয়েছে। আমার মনে হয় না পরিবর্তনটা সেইভাবে এখনো হয়েছে, এবং ল্যাক অফ এডুকেশনটা ফ্যাক্টরি নয় এখানে। এডুকেশন এটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, বা আমি জানি না, মেবি ল্যাক অফ অ্যাওয়ারনেস আই গেস, বা ল্যাক অফ হিউম্যানিটি বলতে পারো। আর এখানে যেটা এই ছবিটার কথায় যদি ফিরি, এই ছবিটাতে আর একটা খুব বড় জিনিস উঠে এসেছে, যেটা আমরা টিজারটা দেখে যেটা বুঝেছি, সেটা হচ্ছে যে পেরেন্টিং, অ্যাবাউট আ গুড পেরেন্টিং। এই পেরেন্টিং নিয়ে একটা বিরাট সমস্যা এখনকার জায়গায় দেখা গেছে। অনেকে আমরা দেখি যে নতুন প্রজন্মের তারা পেরেন্টহুডটাকে অ্যাকসেপ্ট করতে চান না, তারা চান না যে তারা পেরেন্ট হবেন। অনেকে বলেন যে আমরা তৈরি নয়, আবার অনেকে দেখা গেছে যে এরকম যে তারা পেরেন্ট হবার পরে দেখা যায় যে সত্যি হয়তো তারা তৈরি ছিলেন না, তারা প্রপার পেরেন্টিং এর কিছুই জানেন না। তোমার কি মনে হয় যে আজকে একজন নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে যদি এক ভালো পেরেন্টিং বলতে তুমি কি বোঝো? মানে আজকের প্রজন্মে যাদের কাছে বাচ্চাদের কাছে সবকিছু ওপেন, তারা সমস্ত কিছুর সুবিধা পায়, সেখানে ভালো পেরেন্টিং কি? আমার মনে হয় এখন প্যারেন্টিং এর কাজটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমার প্রচুর বন্ধু, আই এম নট আ প্যারেন্ট মাইসেলফ, বাট আই হ্যাভ ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস আর প্যারেন্টস। কারোর 1 বছরের বাচ্চা, কারোর 2 বছরের বাচ্চা, কারোর 4 মাস 5 মাসের, কারোর 3-4 বছরের। স্ট্রাগলটা অনেক বেশি, তার কারণ দেখো, আমাদের বাবা মায়েরা আমাদের যেভাবে বড় করেছে মোটামুটি ভালোই তো হয়েছে বলেই আমার মনে হয়, খুব খারাপ হয়নি। কিন্তু দ্যাট ইজ নট গুড প্যারেন্টিং অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ডস, মানে কি বলবো, রিসেন্ট স্ট্যান্ডার্ডস। কারণ আমি মার খেয়েছি, আমরা সবাই মার খেয়েছি, এবং কোথাও কোথাও আমার তো মনে হয় পার্সোনালি আমার জন্য ওটা আমার খুব জরুরি ছিল, কারণ আমি ভীষণ দুঃখী ছিলাম। এবার মুশকিলটা কি হচ্ছে জানো তো, এই সোশ্যাল মিডিয়াতে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন, তো বাচ্চার কাছেও যেমন প্রচুর ইনফরমেশন, বাবা মার কাছেও প্রচুর ইনফরমেশন, এবং সারাক্ষণ এটা জানতে পারছে যে যেভাবে আমি বড় হয়েছি আসলে সেটা ভুল বড় হওয়া। এবার বাবা মাও তো তখন জানতো না যে কোনটা ভুল আর কোনটা ঠিক। আমি সত্যি এটা আমার জায়গা থেকে দাঁড়িয়ে বলা খুব মুশকিল কোনটা গুড প্যারেন্টিং, বাট আমার একটা জিনিস মনে হয় যে মানে এভরিওয়ান মাইট ডিফার উইথ মি, কিন্তু তবু আমার এটা একদম ব্যক্তিগত ভীষণ স্ট্রং একটা মতামত যে ডিসিপ্লিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। বাবা মা বন্ধুর মতো হতে পারে, কিন্তু বাবা মা তো বন্ধু হওয়ার কাজ নয়। বন্ধু আছে, ছেলে মেয়েদের প্রচুর বন্ধু আছে। আমি আমার ছেলে মেয়েকে, আমার যদি কখনো ছেলে মেয়ে হয়, আমি চেষ্টা করব সেই স্পেসটা দেবার, সেখানে যে এসে তার কিছু প্রবলেম হলে সে সেই সেফ স্পেসটা যাতে পায়, যে সে আমার সাথে কথা বলতে পারে। কিন্তু আমি আমার ছেলে মেয়ের সাথে বসে, তার বন্ধুদের সাথে বসে আমি আড্ডা দিতে পারবো না, আমি আমার ছেলে মেয়েদের সাথে বসে পার্টি করতে পারবো না। বিকজ আমার কোথাও মনে হয় একটা বাবা মাকে ভালোবাসা যেমন কোথাও জরুরি ডেফিনেটলি, কিন্তু কোথাও একটা সেন্স অফ ওই ডিসিপ্লিনটা থাকা খুব জরুরি। না হলে না একটা টাইমের পরে একটা টাইমের পরে গিয়ে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট তখন। আর দেখো, একটা বয়স তো আসে, আমরা সবাই সেই বয়সটা কাটিয়েছি, সেটা হচ্ছে যে বয়সটাতে আমরা টিন এজটা, যে সময়টা বাবা মাকে শত্রু মনে হয় একদম আমাদের সবার হয়েছে, এবং সেই সময়টা অতটা ডিফিকাল্ট হয় না যদি ছোট থেকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা বাবা মায়ের ঠিক থাকে, বাবা মায়ের সাথে, যে এটা আমার সেফ স্পেস, কিন্তু এই আমার বন্ধু নয়। আমার বন্ধু হওয়ার কোনো, মানে আমি যদি পার্সোনালি কোনোদিন মা হই, আমি আমার বাচ্চার বন্ধু হওয়ার চেষ্টাই করবো না, আমার ইন্টারেস্টই নেই। মানে আই হ্যাভ মাই ফ্রেন্ডস, শি অর হি শুড হ্যাভ দেয়ার ফ্রেন্ডস, কিন্তু হ্যাঁ, ওই সেফ স্পেসটা, বাড়িতে ওই সেফ স্পেসটা পাওয়া খুব জরুরি, যে আমার কোনো অসুবিধা হলে I can come and talk to my parents. আমাকে সেটা নিয়ে তা বলি কি আমার ছেলে মেয়ের বন্ধুদের সাথে বসে পার্টি করতে হবে?
ছেলে মেয়ে তো সিগারেট খাবেই একটা বয়সের পরে, ছেলে মেয়ে নির্বিশেষে একটা বয়সের পর খাবে, কেউ খাবে না, কেউ খাবে, এটা তুমি আটকাতে পারবে না। দ্যাট ডাজন্ট মিন আমি বসে খাবো, মানে আমার থেকে তো আমি ওপেন করে দেব যে তুই আমার সঙ্গে খা। হ্যাঁ, না না না, আমি ওই বন্ধুটাও আমি বিশ্বাস করি না। I prefer discipline. A little bit of discipline is important, I guess. না হলে একটু সমস্যা আছে। আর এই যে ছবির নাম রান্নাবাটি, তোমার কি মনে হয় যে আজকে সত্যি মানে আমাদের অন্ততপক্ষে শহর কেন্দ্রিক যে জায়গাটা, আমরা তো সারল্যটা অনেকটা হারিয়ে ফেলেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি সত্যি আর কোনো পেরেন্ট তার বাচ্চার হাতে রান্নাবাটিটা দেয় যে খেলবার জন্য? না তারা বাচ্চারা কি খেলে কি আমি তোমার মানে সত্যি মাঠ নেই আজকে, অনেক কিছুই নেই, এবং তাদের হয়তো একটা কম্পিউটারের মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু সেটা তো শুধু তার নিজের, মানে আমি বলতে চাইছি যে শেয়ারিং ইজ কেয়ারিং। যেটা ছোটবেলা থেকে আমরা শুনেছি যে শেয়ার করা, বন্ধুর সাথে ঝগড়া হলে সেটা মেটানো, নিজে থেকে পিপল স্কিল তৈরি করে। ইউ নো যে তুমি সবকিছু, তুমি এটা ছোট থেকে শিখছো যে তুমি সবকিছু চাইলেই পাবে না। ওই একই রকম ইম্পর্টেন্ট বা একই রকম দাবি বা জোরালো দাবি নিয়ে আরেকটা মানুষও দাঁড়িয়ে থাকতে পারে, তার তুমি চাইছো মানেই ওটা তোমার তোমার জন্য জরুরি সেটা নয়, সেটা তার জন্য জরুরি হতে পারে। আমরা খেলার মাধ্যমে হারতে শেখা মোস্ট ইম্পর্টেন্ট, আই ফিল হারতে শেখাটা খুব জরুরি, কারণ জীবনে প্রচুর হারবে। একদম। তো খেলতে গিয়ে আমরা শিখি না, হারতে শেখার মানসিকতা, সেই স্ট্রেংথটা দেয়, সেইগুলো তো আমার মনে হয় আজকালকার জেনারেশনে সব পেয়েছি আসর হলে তাদেরকে, এবং যেহেতু বাবা মায়েরা জিতিয়ে দেওয়া হয়, তাদের হারকেও অনেক সময় মানে ম্যানিপুলেট করে জিতিয়ে দেওয়ার প্রবণতা। কেন? তাকে তো মেন্টালি সেই জায়গাটা তো তৈরি করে দিতে হবে যে তুমি হার জিত ইজ ইকুয়ালি, ইকুয়াল, মানে প্রবাবিলিটি 50-50, তুমি হারতেও পারো তুমি জিততেও পারো। টেকিং দ্য চান্স ইজ মোর ইম্পর্টেন্ট, যে তুমি চেষ্টাটা করলে সেটা যথেষ্ট। সেইটা তারপরে আমার মনে হয় বাবা মায়েরাও হয়তো, আমাদের তো সবারই লাইফস্টাইলটা খুব ডিফারেন্ট হয়ে গেছে। আমাদের মানে আমার বাবা মা এত ব্যস্ত ছিল না, কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদের দেখি তারা সত্যি খুব ব্যস্ত, মানে সত্যি অফিস থেকে বেরোতে পারেন না দিনের পর দিন, মানে 6টায় বেরোনোর কথা, সবার কাগজে কলমে 6টা লেখা, কোনো দিন কেউ 6টায় বেরোতে পারে না, 9টা 9:30, বাড়ি ফিরেও 10 বার ফোন। এবার বাবা মাও হয়তো কোথাও একটা, যেহেতু বাচ্চাকে সময় দিতে পারছে না, কোথাও একটা ওভার কম্পেনসেট করার চেষ্টা করে জিনিসপত্র দিয়ে, কিন্তু বাবা মায়ের মানুষের জায়গা কোনোদিন কোনো গ্যাজেট পূরণ করতে পারবে না। সো হিউম্যান কানেকশন গুলো তো সত্যি আজকালকার বাচ্চাগুলো একটু মিসই করে। আমার তো মনে হয় যে ওদের জন্য একটু খারাপই লাগে, সত্যি মাঠ নেই, বন্ধু নেই পাড়ায়, কি কথা বলবে ওদের বুঝতে পারে না, পিপল স্কিল নেই। দে আর ভেরি গুড টেক সাভি, মারাত্মক, একদমই। পিপল স্কিল জিরো, পিপল স্কিল পারেই না মানুষকে। দুটো পরপর ব্লো হলে জীবনে আমি বুঝতে পারি না, মানে দুটো ধরো রিজেকশন হলো, 4টে রিজেকশন হলো, তারপর how then they are taking drastic steps, এবং মানে তারা এরকমও হয়েছে যে ধরো তুমি আমি বসে কথা বলছি এখানে, যদি আজকের প্রজন্মের একদম কেউ থাকে, সে যদি তোমাকে আমাকে 5 মিনিট বসে কথা বলতে দেখে, দেন সে ইনসিকিউর ফিল করবে যে তাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না, এবং এই অ্যাটেনশন সিকিংটা একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছেছে। তারা কেউ মানে বাবা মায়ের সাথে কথা বললে সহ্য করতে পারছে না, মানে প্রত্যেকে সবকিছুতে 1:1 তাদের, এই 1:1। এবং আরেকটা কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া তো তোমাকে প্রচুর অ্যাটেনশন দিচ্ছে। আগের দিন আমি সোশ্যাল মিডিয়াতে একটা খুব সুন্দর কোট পড়লাম, সত্যি আমার খুব ভালো লাগলো, এবং তারপরে আমি চেষ্টা করছি সেটাকে লাইফে, জানি না, ইম্প্যাক্ট করানোর। সেটা হচ্ছে যে ধরো তুমি রাস্তায় বেরোলে, তোমার যদি 4টে লোক, বেশি না 4টে থেকে 5টা লোক, আমি ডাবল ডিজিটেও বলছি না, 4টে লোক যদি তোমাকে বলে যে বাহ আজকে তোমার শার্টটা খুব সুন্দর, তো তোমার খুব ভালো লাগছে, তুমি সারা দিনটা তোমার ভালো থাকবে। অথচ সেই ছেলেটাই ওই সেম জামা পরে সোশ্যাল মিডিয়াতে যখন ছবিটা দিচ্ছে, 5টা লাইকে কিন্তু তার হচ্ছে না, তার কিন্তু 1000, 1500, মিলিয়নস। কোথায় গিয়ে শেষ? কোথাও তো একটা স্যাটিসফ্যাকশনটা আসা খুব, এবং কিছু একটা ভেতরে তো তৈরি হয় যেটা সে কিছুক্ষণ পরে পরে সে একবার খুলে দেখে যে এর কতটা বেড়েছে। হ্যাঁ, এবং তার কারণ তো অবসেশন তার। হ্যাঁ, তার কারণ তার গোটা জীবনটাই তো তার ওখানে, মানে চোখের তো আমাদের দুটো সাইড আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইটা যেটা, সেইটার তো কোনো চর্চা নেই, সেইটা তো নতুন কিছু দেখে না, সেইটা তো নতুন কিছু শোনে না, নতুন কিছু বোঝে না, তো ন্যাচারালি জাস্ট পুরোটাই এটার উপর ডিপেন্ডেন্ট। ওই জন্যই এতটা একাকিত্ব, ওই জন্যই তুমি বলছিলে যে অ্যাটেনশন দেয় না,
ভাবছে আমি রেলিভেন্ট, তাহলে কি আমার কোনো ইম্পর্টেন্স নেই? তাহলে কি আমার ওটা ইম্পর্টেন্সটাই তো খুব ইনস্ট্যান্ট ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করছে, যে এক্ষুনি ছবি দিলাম এক্ষুনি 2টা লাইক পড়ে গেল, ব্যাস আমি খুশি। কিন্তু জীবনে তো সেটা হবে না। জীবনে তো 50টা ছবি দেওয়ার পর একটা লোক হয়তো বলবে যে বাহ ভালো লাগছে বা ভালো করেছো। সেটা আমার মনে হয় কোথাও একটু ঘেটে দেয় আজকের প্রজন্মকে। আচ্ছা, সোলাঙ্কির ছবির সংখ্যা কম কেন? এটা কি খুব মানে ইন্টেনশনাল একটা না না, কল? ইন্টেনশনাল তো মোটেই নয়। আহ, কি বলবো, কিছু ছবির আমাকে পছন্দ হয় না, কিছু ছবি আমার পছন্দ হয় না। আর আই থিঙ্ক দ্যাট ইজ দ্য কেস। আর অত ছবিও তো হয় না, সেটাও একটা ট্রু ব্যাপার। ছবি হয় না কি গো? মানে আমরা তো শুক্রবারে ভয় পাই যে এই শুক্রবারে কি জানি কটা। তাহলে ওই ছবিগুলোর আমাকে পছন্দ হয় না। আর এই ছবি নিয়ে আলোচনা করতে গেলে শেষে যে প্রশ্নটা করতেই হয়, এই ছবির মেন কানেকশনটা হচ্ছে তোমার রান্না। তোমার রান্নার সঙ্গেই বোধহয় বাচ্চাটি কানেক্ট করতে পারে মেয়ে। তো সেই যে মায়ের রান্নার সঙ্গে সে কানেক্ট করতে পারে, সেই পর্দার বাইরে সোলাঙ্কি কি রান্না করতে পারে? হ্যাঁ, রান্না শুধু করতে পারি না, খুব ভালো রান্না করতে পারি। তাই মানে এটা অবভিয়াসলি তোমার ভ্যালিডেশন তুমি পেয়েছো, তার থেকে হ্যাঁ না, প্রচুর পেয়েছি, আমি নিজে খেয়ে দেখেছি। আর তোমার মানে কি ধরনের রান্না করতে পছন্দ করো? সব পছন্দ করতে এক্সপেরিমেন্টাল না পারি না, একদম? এক্সপেরিমেন্টাল অতটা আমি পছন্দ করি না আসলে। আমার মনে হয় যে প্রত্যেকবার সেম টেস্টটা আনাটাই একটা এক্সপেরিমেন্ট। কারণ আমি শুক্তো ভীষণ ভালো রান্না করি, কিন্তু এক এক দিন ঘেটে যায়। তো ওটাই আমার এভরিডে যতবারই আমি রান্না করেছি, ওই পারফেকশনটা পৌঁছানোটাই হচ্ছে আমার কি বলবো জার্নি। আমি বাঙালি রান্নাটাই মোস্টলি বেশি পারি, ভালোবাসি। নানান ধরনের বাটা, তারপরে এগুলো আমি ভালো পারি। মাছ, মাংস, পোলাও, ফ্রাইড রাইস, এগুলো ভালো পারি। খুব যে আমি চাইনিজ ডিশ ট্রাই করেছি তা না, ওগুলো মোস্টলি আই বাই। ওগুলো রেস্টুরেন্টেই আমার মনে হয় হ্যাঁ, অনেক ওটাই বেটার অনেক বানায় better। ওরা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার। তারপর আমি নানান ধরনের, আমি একটু মিষ্টি বানাতে পারি টুকটাক। বাবা, সন্দেশ, রসগোল্লা, এগুলো। তারপর গাজরের হালুয়া, ওগুলো তো সবাই পারে মোটামুটি, হালুয়া টালুয়া। না এই না, এখন আর সবাই পারে না। আমি যেটা পারি না, কিন্তু যেটা আমার শেখার ভীষণ ইচ্ছে, কিন্তু আমাকে কিছুতেই আমার মা শেখায় না। আমি কতবার বলেছি আমাকে একটু গোল রুটি বেলা শেখাও। আমি লুচিটা বেলতে পারি না, আমি রুটিটা বেলতে পারি না। আমার রুটিটা হয়, আমি কি করি, তারপরে সাইড দিয়ে থালা বসে আমি এটা কেটে দিই গোল করবার জন্য। গোলটা আমার মাকে দেখি, আমার বাবাকে দেখি, ওই যে অন দা প্রসেস যে গোলটা হয় না, রুটিটা বেলতে বেলতে অন দা প্রসেস দেখবে মায়েদের একটা কি আছে, ওরা টাচও করে না, দিয়ে দেয়, আবার ওরা টাচও করে না, বেলতে বেলতে জিনিসটা গোল হয়ে যায়। ও দ্বারা আমার জীবনে হয়নি, মানে ওটা আমি কোনোদিনও পারিনি। আর খেতে পছন্দ করো কি? তোমার ফেভারিট ডিশ কিছু এরকম আছে না? মুডের ওপর? মুডের ওপর মোস্টলি। আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, আমি বাঙালি খাবার খেতে খুব ভালোবাসি, আমি মেডিটেরেনিয়ান কুইজিন খুব পছন্দ করি। আমি জাপানিজ খাবার খুব খেতে ভালোবাসি। আচ্ছা, খুব যে আমি আমি আরেকটা জিনিসও খুব পছন্দ করি, সেটা আমি সাউথ ইন্ডিয়ান ননভেজ খেতে খুব ভালোবাসি। সাউথ ইন্ডিয়ান ননভেজটা একটা অসম্ভব ভালো খেতে জিনিস, ওদের এই আপ্পাম, তারপর ওদের ঘি রোস্ট, আহা আহা বিউটিফুল। সোয়া, আর অনেক কিছু খেতে পারি আর কি, খেতে ভালোবাসি আসলে। আর একদম শেষ প্রশ্ন, যে তোমার জন্য প্রতিমের ব্রিফ কি ছিল? মানে তোমাকে যখন চরিত্রটা সে প্রথম বলে, তার কি ব্রিফ ছিল তোমার কাছে ক্যারেক্টারটার জন্য? আমাকে বলেছিল, এটা খুব সুন্দর কথা বলেছিল, আমাকে বলেছিল অপুর সংসারের অপর্ণা। কিন্তু অপর্ণার সাথে কোনো মিল নেই, কিন্তু গোটা চরিত্রের কোথাও কোনো মিল নেই। কেন বলেছিল? অপুর সংসারের অপর্ণার মানে শর্মিলা ঠাকুরের একটা অসম্ভব, আমি যখন দেখেছি ছবিটা, আমি দেখেছি যে ও অদ্ভুত একটা স্নিগ্ধতার একটা ইনোসেন্স আছে। তো দ্যাট ওয়াজ মাই ব্রিফ, ওইটাই এসেন্স অফ দিস ক্যারেক্টার। এবার তুই এসেন্সটাকে ধরে বাকিটা নিজের মতন তৈরি করে না, কিন্তু এসেন্স এটাই, এসেন্সটা আমার ওই স্নিগ্ধতাটা আর ওই অনেস্টিটা আর ওই ইনোসেন্সটা আমার চাই। সো সেইটা কিছুটা মানে কিছুটা দা হাউ আই লুক, এবং আর কিছুটা অভিনয়। বেশ, তার মানে চরিত্রের এসেন্সটা তো আপনারা শুনে নিলেন। এবার সোলাঙ্কি সেটাকে নিজের মতো করে কিভাবে তৈরি করেছে সেটা দেখতে গেলে আপনাদের ছবিটা দেখতে হবে। একবার দর্শকদের বলে দাও। নিশ্চয়ই, একবার কেন, আমি বারবারই এটা বলতে পারি এবং চাই। 7ই নভেম্বর রিলিজ করছে রান্নাবাটি। আমি, ঋত্বিক চক্রবর্তী, সৈনী সরকার, অনির্বাণ চক্রবর্তী, ইদা, আমরা সবাই একসাথে আসছি প্রতিমদার রান্না করা একটা খাবার নিয়ে।
এবং আমার বিশ্বাস আপনাদের সবার এই মিলটা মানে 7 কোর্স মিল এটাকে বলা যায়, এটা আপনাদের সবার খুব ভালো লাগবে। গোটা পরিবার নিয়ে দেখার মতন একটা ছবি, দেখে ফেলুন আর ফেলে রাখবেন না, দেখে ফেলুন আর দেখে ফেলে আমাদের জানান কেমন লাগলো, আমরা অপেক্ষা করব। আশা করা যায় সবারই ভালো লাগবে। নমস্কার। আরো অনেক কিছুর জন্য, অনেক কিছু কথা, অনেক ইন্টারভিউসের জন্য চোখ রাখুন। নমস্কার।